আচ্ছা, জিলেট 2022, এই জিলেট 2022-তে জাস্ট 16th নভেম্বর আমাদের সিলেবাসটি চেঞ্জ করেছে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সিলেবাসটা চেঞ্জ করেছে। এক্সাম দিয়েছে 14th মে, বোর্ডে দেখা যাচ্ছে 2022 14th মে, টাইম ডিউরেশন 2 আওয়ার্স। আমি এই বিষয়ে যাচ্ছি না, সবাই অলরেডি নোটিশ দেখে নিয়েছে। তো দেখো, অলরেডি অনেকের মধ্যে একটা প্রশ্নচিহ্ন চলে এসছে, যে আমি জাস্ট একবার দ্রুত জিনিসটা বলে দিচ্ছি। এখানে দেখো, টোটাল বোর্ডে যেটা দেখা যাচ্ছে যে ম্যাথের ওপর বেস করেছে, ওয়েটেজটা অনেকটা বেশি দিয়েছে। ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, আগে বুঝতে হবে ক্যাটাগরি 1 মানে হচ্ছে এখানে প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্কস থাকবে হচ্ছে তোমার 1 নাম্বার করে, রাইট। ক্যাটাগরি 2-তে তোমার থাকবে টোটাল মানে কোয়েশ্চেন নাম্বার, প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্কস থাকবে 2 মার্কস করে, রাইট। এবার ম্যাথের ওপর দেখো, ক্যাটাগরি 1-এ তোমার 30টা কোয়েশ্চেন দিয়েছে, তাহলে কত নাম্বার হলো? 30 × 1 30, ডান দিকে দেখো লেখা আছে, লিখেছি আমি। আর 10টা দিয়েছে 2 মার্কসের কোয়েশ্চেন, তার মানে 10 × 2 20, তার মানে 30 আর 20 50, তার মানে ম্যাথের টোটাল মার্কস হচ্ছে কত? 50 মার্কস, রাইট। এবার ফিজিক্সের ক্ষেত্রে তোমার 25 হচ্ছে তোমার 1 নাম্বারের কোয়েশ্চেন, আর তোমার 5টা হচ্ছে 2 নাম্বারের কোয়েশ্চেন, মিলিয়ে 35। কেমিস্ট্রি হচ্ছে 15, 15টা হচ্ছে 1 মার্কসের কোয়েশ্চেন, আর 5টা হচ্ছে 2 মার্কসের কোয়েশ্চেন, মিলিয়ে হচ্ছে 25। আর FEEE মানে হচ্ছে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, এই পেপারটা অ্যাকচুয়ালি নতুন সিলেবাসে দিয়েছে। নতুন সিলেবাসে দিয়েছে মানে হচ্ছে যারা এই মুহূর্তে সেকেন্ড সেম পড়াশোনা করছে, যাদের এক্সাম হবে জানুয়ারি মাসে, তাদের ক্ষেত্রে এই পেপারটার নাম দিয়েছে। বহু আগে এই পেপারটা ছিল, তো 2015 থেকে এই পেপারটি সেকেন্ড সেম থেকে তুলে দেওয়া হয়, সেখানে শুধুমাত্র আবার ইলেকট্রিক্যাল টেকনোলজি দেওয়া হয়, আবার এই পেপারটি আনা হয়েছে। এটা হাতি ঘোড়া কিছু নয়, আমি বলে দিচ্ছি। মানে 10 নাম্বার দিয়েছে, এবং সেখানে কিন্তু ক্যাটাগরি 1-এর মধ্যেই ফেলেছে, মানে 1 নাম্বার ক্যাটাগরির মধ্যে 10 × 1 = 10, টোটাল মার্কস হচ্ছে 120, টাইম ডিউরেশন 2 আওয়ার্স। ক্যাটাগরি 1 বলতে সেই মার্কসটা কি বলা হচ্ছে, এবার আমি আসছি একটু ডিটেলসে। ক্যাটাগরি 1 বলতে দেখো সেই মার্কসটা কি বলা হচ্ছে, যেটা হচ্ছে তোমার নেগেটিভ মার্কিং আছে। ক্যাটাগরি 1-এ কিন্তু নেগেটিভ মার্কিং আছে, ক্যাটাগরি 2-তে কিন্তু নেগেটিভ মার্কিং নেই। এবার ক্যাটাগরি 1-এ যে নেগেটিভ মার্কিংটা আছে সেটা কত করে? 0.25। 0.25 মানে কত? আমি এটা বুঝছি। 0.25 মানে কত? 0.25 মানে হচ্ছে তোমার, মানে 4টে যখন তুমি ভুল আনসার করবে, তাহলে টোটাল তোমার 1 মার্কস নেগেটিভ মার্কিং হবে, রাইট। এটা সবাই জানে মোটামুটি, 1/4। নেগেটিভ মার্কিং কি করে অ্যাভয়েড করা যায় তার উপর আমি পরে একটা ভিডিও করব। তো ক্যাটাগরি 1 যেটাতে বলছে সেখানে 0.25 করে নেগেটিভ। এবার টোটাল কতগুলো কোয়েশ্চেন ক্যাটাগরি 1-এ আমরা দেখেছি? দেখো, ক্যাটাগরি 2-তে যদি টোটাল 10 5 15 5 20, টোটাল যদি 20টা কোয়েশ্চেন থাকে, টোটাল 120টা 120 নাম্বারের মধ্যে, তাহলে 20টা কোয়েশ্চেন বাদ দিলে তোমার মানে টোটাল কোয়েশ্চেন হচ্ছে 100টা, তাহলে 100টা কোয়েশ্চেনের মধ্যে 20টা বাদ দিলে 80টা কোয়েশ্চেন, মানে 1 2 এরকম করে করে 80 নাম্বার অবধি তোমার ক্যাটাগরি 1-এ পড়ছে। যেখানে ধরো A B C D, তুমি ধরো একটা আনসার করলে যেটা হচ্ছে রং আনসার, বি এরটা আনসার করলে যেটা হচ্ছে রং আনসার, তোমার কিন্তু নেগেটিভ মার্কিং হবে। তুমি ধরো দুটো আনসার করেছো, বাট দুটো আনসারের মধ্যে তোমার একটা আনসার ঠিক আছে কিন্তু একটা আনসার রং আছে, তাহলে সেটাও কিন্তু নেগেটিভ মার্কিং এর আওতায় চলে আসবে। তার কারণ ক্যাটাগরি 1-এ পরিষ্কার বলে দিয়েছে যে মোর দ্যান ওয়ান অপশন উইল বি ট্রিটেড অ্যাজ নেগেটিভ। তুমি একটার বেশি অপশন ঠিক করতে পারবে না, কারণ ক্যাটাগরি 1-এ 1 থেকে 80 অবধি নেগেটিভ মার্কিং কাউন্ট হবে, এবং 1 থেকে 80 অবধি কোয়েশ্চেনের আনসার একটা অপশনই হবে, সেখানে দুটো অপশন হবে না। এই ধরনের প্যাটার্নকে কি বলা হয়? এমসিকিউ। এই ধরনের প্যাটার্নকে বলা হয় এমসিকিউ, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, যেটা আমরা অলরেডি সবাই জানি, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা কিছু নেই। এবার আমরা যেটা আসবো, আমাদের মেন ইস্যু, সেটা হচ্ছে ক্যাটাগরি 2। ক্যাটাগরি 2-তে যেটা বলা হচ্ছে, দেখো ক্যাটাগরি 2-তে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। এবার নেগেটিভ মার্কিং নেই মানে এইটাকে বলা হয় অ্যাকচুয়ালি মাল্টিপল সিলেক্ট কোয়েশ্চেন, এমএসকিউ, ঠিক আছে। মানে কি রকম? ধরো 1-এর দাগের কোশ্চেন, 1-এর তো হবে না, 1 থেকে 80 অবধি চলে গেছে, মানে 81 থেকে ধরো শুরু করে একদম 100 অবধি, ধরো টোটাল যে এই যে তোমার 20টা কোয়েশ্চেন থাকছে, যে 20টা কোয়েশ্চেনের পার মার্কস কত? 2 মার্কস করে, মানে 40 নাম্বার, ঠিক আছে। তাহলে 81 কোয়েশ্চেনটা ধরো আমি বলছি A B C D, ঠিক আছে, A B C D। এবার দেখা গেল এই কোয়েশ্চেনের আনসার হচ্ছে তোমার দুটো, তোমার আনসার হচ্ছে দুটো, ধরো আমি বলছি 3টে আনসার হচ্ছে, মোর দ্যান ওয়ান, 3টে আনসার হচ্ছে। তুমি কি করেছো? তুমি শুধুমাত্র এটাকে ভরাট করে এসছো, মানে মার্ক করে এসছো, কোথায়? ওএমআর সিটেতে। তাহলে সেক্ষেত্রে যেটা নিয়ম সেটা হচ্ছে, যেহেতু কোয়েশ্চেনগুলোর মার্কস অফ তোমার হচ্ছে ধার্য করা হয়েছে 2 মার্কস হিসাবে, তার মানে টোটাল মার্কস 2 ইনটু তোমার
তলায় থাকবে কতগুলো টোটাল নাম্বার অফ কারেক্ট অপশন, মানে কতগুলো কারেক্ট অপশন হয় এখানে এ সি ডি তিনটে, তাহলে 3। এবার তুমি কটা কারেক্ট অপশনে মার্ক করেছো, একটাতে মার্ক করেছো, তার মানে 1, তার মানে এটা হবে তোমার অবটেন্ড মার্কস, এটা হবে তোমার অবটেন্ড মার্কস, দ্যাট ইজ 2/3। বোঝা গেল? এবার আরেকটা আমি আনসার দিয়ে বোঝাচ্ছি। ধরো তোমার 82 নাম্বার কোয়েশ্চেনে তোমার অপশন আছে এ বি সি ডি। এবার সেক্ষেত্রে অপশন হয় মানে সঠিক আনসার হয়, দেখা গেল আমি বলছি এরটাও হয় সি এরটাও হয়, তুমি ঠিক করে এসছো শুধুমাত্র সি এরটা ভরাট করে এসছো, মার্ক করে এসছো ওএমআর কপিতে। তাহলে টোটাল নাম্বার অফ মার্কস কত, 2 ইনটু তোমার অপশন হয় কটা কারেক্ট, হয় দুটো, তুমি করে এসছো কটা, একটা, তার মানে তুমি পেলে কত, অবটেন্ড মার্কস তোমার হয়ে গেল কিন্তু 1, নো নেগেটিভ মার্কিং। এইবার ধরো একটা প্রশ্ন বলছি, সেটা হচ্ছে ধরো 83 নাম্বারের কোয়েশ্চেনে তোমার ধরো এ বি সি ডি চারটে অপশন আছে, মানে মাল্টিপল সিলেক্ট কেন, কারণ হচ্ছে এখানে অনেক কটা অপশন হতে পারে। ধরো এ বি, হ্যাঁ, এবার হচ্ছে ধরো দুটো অপশনই হয়, দুটো অপশনই হয়, কিন্তু তুমি কি করেছো, তুমি এই দুটোতে টিক না করে তুমি ধরো এ তে করে এসছো আর সি তে করে এসছো, তাহলে কি তুমি কোনো মার্কস পাবে? মার্কস পাবে না। কেন মার্কস পাবে না? তোমার মার্কস 0 হয়ে যাবে, নেগেটিভ মার্কিং হবে না। কেন 0 হয়ে যাবে? বিকজ সঠিক আনসার, এই যে তলাতে যে লেখা হয় টোটাল নাম্বার অফ কারেক্ট অপশন, সেটা তো কত হয়, সেটা টোটাল নাম্বার অফ কারেক্ট অপশন যেহেতু দুটো হয় তাহলে দুটো, কিন্তু নাম্বার অফ কারেক্ট অপশন মার্ক, এবার এখানে টোটাল নাম্বার অফ কারেক্ট অপশন দুটো হলো, তুমি নাম্বার অফ কারেক্ট অপশন মার্ক ওপরে এই যে জায়গাটা, এই জায়গাতে তুমি কি করে বসাবে, কারণ হয়তো এ আর বি, আর হয় এ আর বি, আর তুমি করে এসছো কি এ আর সি, তাহলে তুমি বসাতে পারবে না, তার মানে এই জায়গাটায় 0 চলে আসবে, তার মানে তুমি কিন্তু অবটেন্ড মার্কস কিন্তু তুমি 0 পেয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। বোঝা গেল? আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, সেটা হচ্ছে ধরো 84 কোয়েশ্চেনে তোমার হচ্ছে, এটা নিয়ে অনেকের কনফিউশন আছে, 84 কোশ্চেনে তোমার হচ্ছে ধরো দেখা গেছে যে তুমি এ বি সি ডি চারটে অপশনের মধ্যে তোমার হয় বি আর সি, তুমি করে এসছো কি এ আর বি। তুমি তো বলবে যে আমি তো একটা ঠিক করে এসেছি, তাহলে কি নাম্বার পাবো না? না, নাম্বার পাবে না। কেন নাম্বার পাবে না? কারণ কারেক্ট অপশন হয়তো বি আর সি, এই বি আর সি এর মধ্যে তুমি যদি শুধু বিটা করতে তাহলে নাম্বার পেতে, বাট তুমি কি করেছো, তুমি বি এর সঙ্গে একটা ইনকারেক্ট অপশনকে দাগ দিয়ে এসছো, মানে ধরো আমি বলতে চাইছি বি আর সি হয় তোমার কারেক্ট আনসার, কিন্তু তুমি দাগ দিয়ে এসছো কোনটা, এ আর বি, তার মানে তুমি একটা ইনকারেক্ট অপশন দাগ দিয়ে এসছো। তো ইনকারেক্ট অপশন দাগ দিয়ে এলে তুমি ভাই নাম্বার পাবে কি করে? বিকজ রুলস যেটা বলছে সেটা 2 ইনটু নাম্বার অফ কারেক্ট অপশন, তাহলে উপরে আছে দেখো লেখা আছে নাম্বার অফ কারেক্ট অপশন, তো কারেক্ট অপশনের জায়গায় তো তুমি 0 পেয়ে যাচ্ছ, কারণ তুমি যদি ইনকারেক্ট অপশনে দাগ দিয়ে এসছো, তাহলে তোমার অবটেন্ড মার্কস কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। এবার একটা প্রশ্ন ছোট্ট করে অনেকের কনফিউশন আছে, বলে দিই, সেটা হচ্ছে দেখো অনেকে বলে যে আমরা কি করে পড়াশোনা করব, আমরা এতদিন পর্যন্ত যারা বিগত হয়তো অনেক দিন আগে থেকে শুরু করে, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই জিলেট এক্সামটা না, এই জিলেট এক্সামটাতে আগের প্যাটার্ন অনুযায়ী যেটা হয়ে এসছে সেটা হচ্ছে 22 নাম্বার পেয়েও নেগেটিভ মার্কিং না করে, মানে 21 নাম্বার পেয়েও সে কল্যাণী গভর্নমেন্টে পড়ছে, সে কল্যাণী গভর্নমেন্টে কিন্তু পড়ছে, ঠিক আছে? মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কম্পিটিটিভ এক্সামের একটা স্টার্টার, মানে কম্পিটিটিভ এক্সামে কিছু ট্রিক্স আছে। কি ট্রিক্স আছে? প্রথমে তো প্র্যাকটিস, এটার তো কোনো বিকল্প হয় না, ঠিক আছে? দ্বিতীয়, তোমাকে জানতে হবে এরর কারেকশন, মানে নেগেটিভ মার্কিং কি করে তোমাকে দূর করতে হয়, এবং এটা এক্সাম দিয়ে দিয়ে কিছু প্যাটার্ন আছে, কিছু ট্রিক্স আছে, সেগুলোকে তোমাকে ফলো করতে হবে। তৃতীয় হচ্ছে বুকের ব্যাপারে অনেক কিছু, অনেকে বলবে যে AIEEE বই পড়বো কি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স ধাঁচের কোশ্চেন হবে। হ্যাঁ দেখো, কিছু কোশ্চেন শক্ত থাকতেই পারে, স্ট্যান্ডার্ড থাকতেই পারে, মডারেট থাকতেই পারে, তবে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যেহেতু জিলেটটা হচ্ছে ডিপ্লোমা লেভেল, তার জন্য তোমাকে প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, এবং এই কনসেপ্ট ক্ল্যারিটি জায়গা থেকে এখনো তোমার হাতে 5 থেকে 5.5 মাস সময় আছে, যদি না ডেট পিছিয়ে যায়। আমি 14th মে ডেটটা ধরেই বলছি, এখনো 5 মাস থেকে 5.5 মাস সময় আছে। তো এই সময়টা থাকলে তুমি কিন্তু আরামসে কভার করতে পারবে। পার ডে তুমি যদি 1 ঘন্টা করে জিলেটের পিছনে টাইম দাও, আমি নিশ্চিত বলতে পারি তুমি সফল হবে। এবং অনেকে বলছে এই ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স এই পেপারটা অত্যন্ত স্কোরিং, বিশেষত সব ট্রেডের জন্য স্কোরিং, বিশেষত আমি বলতে পারি এটিসির ক্ষেত্রে, মেকানিক্যালরাও পড়েছে এটা কম বেশি, ঠিক আছে? এটা আগে গোড়া কিছু নয়, সেকেন্ড সেমের যে ইলেকট্রিক্যাল টেকনোলজি ছিল সেটা, তার সঙ্গে বেসিক সামান্য একটু ডিজিটাল পার্ট,
আর একটু তোমার সেমিকন্ডাক্টর যোগ করেছে, যেটা অলরেডি আমরা মোটামুটি কম বেশি সবাই জানি, কারণ আমরা ইআই থেকে শুরু করে যারা কম্পিউটার সিএসটি, যারা হচ্ছে এটিসি, যারা হচ্ছে মেকানিক্যাল, এরা সবাই কিন্তু কম বেশি পড়ে এসছে এই জিনিসগুলো। তো এখান থেকে 10 মার্কস তুমি কিন্তু ইজিলি করে নিতে পারো। এবার কিভাবে করতে হবে, কেমন ভাবে করতে হবে, তার জন্য বিশেষ কিছু 1 বছর ধরে পড়তে হয়, 2 বছর ধরে পড়তে হয় না। তবে ম্যাথের ওয়েটেজটা যেহেতু বেশি আছে, তোমাকে ম্যাথটা একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে, কারণ অঙ্ক হচ্ছে প্র্যাকটিসের জিনিস। তুমি আগে ডিপ্লোমা লেভেলগুলোকে প্র্যাকটিস করো এবং তারপরে তুমি সেখান থেকে লাস্ট 1 মাস কি 1.5 মাস সময় ধরে তুমি একটু জয়েন্টের কোয়েশ্চেনগুলোকে দেখো, মানে একটু হায়ার লেভেলগুলোকে প্র্যাকটিস করো। তো আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এরকম ভাবে সময় তুমি পাবে না। তুমি যখন যে চ্যাপ্টারটা তোমার পড়া হয়ে যাচ্ছে, যেটা থেকে আমরা পড়াই, তা তখনই তুমি কি করবে, সেই চ্যাপ্টারের কিছু ইজি, মানে এটাই হচ্ছে ফান্ডা, ইজি টু মডারেট, ইজি টু মডারেট টু টাফ, এই লেভেলটা, টাফ লেভেলটা কিন্তু থাকবে অত্যন্ত কম। ইজি টু মডারেট এই লেভেলটা তুমি প্রত্যেকটা চ্যাপ্টারে প্র্যাকটিস করো, সেটা ফিজিক্স হোক, সেটা কেমিস্ট্রি হোক, ব্যাস তোমার খেল খতম। ঠিক আছে, তুমি কিন্তু আর কিছু করতে তোমাকে লাগবে না। আর বইয়ের ক্ষেত্রে আমি যেটা বলবো, তোমার ডিপ্লোমা লেভেলে যে বইগুলো ছিল সেই বইগুলো পড়তে পারো, তার সঙ্গে যদি কোনো হায়ার বই কিনতে পারো, সেটা পরবর্তী ক্ষেত্রে আপাতত তুমি ওই বইগুলো দিয়ে স্টার্ট করো। এবার আমরা জিলেট পড়ানো অলরেডি আমি ওই 1 বছর 2 বছর পড়ানোতে বিশ্বাস করি না। 9 মাস থেকে 10 মাস যদি কেউ জিলেটের পিছনে সময় দেয় ম্যাক্সিমাম, তাহলেই সে কিন্তু সরকারি কলেজে র্যাঙ্ক করতে পারে। অলরেডি অনেক কটা গভর্নমেন্ট এক্সামে আমরা কোয়ালিফাই করার পরে এই সিদ্ধান্তে যেটা এসেছিলাম যে জিলেটটা হচ্ছে যেহেতু একটা কম্পিটিটিভ এক্সাম, ঠিক আছে, আমরা দেখেছি এমটিএস থেকে শুরু করে, সিটেট থেকে শুরু করে, হ্যাঁ, ডিভিসি থেকে শুরু করে, রেলের এএলপি থেকে, টেকনিশিয়ান থেকে, এসবিআই থেকে, এতগুলো এক্সামে আমরা যখন কোয়ালিফাই করেছি, মানে আমাদের এখানে যারা পড়ায় ইনক্লুডিং মি, তখন আমরা একটা জিনিস, এবং সেখানে আমাদের কলেজের ফ্যাকাল্টিও আছে, তো তখন আমরা দেখেছি ডিরেক্টলি গভর্নমেন্ট কলেজের সঙ্গে যুক্ত সেই ফ্যাকাল্টিও আছে, তো আমরা দেখেছি যে এটা বিশাল কিছু কঠিন ব্যাপার কিন্তু নয়। কেন কঠিন ব্যাপার নয়, তার কারণ হচ্ছে অযথা তোমার কাছে 2 মাস 2 বছর 1.5 বছরের ফিস আমরা নেব না। আমরা অলরেডি সেপ্টেম্বর থেকে পড়ানো শুরু করেছি। তো যাই হোক, সিলেবাসটা যেহেতু আমাদের অনেক কিছুই কভার আছে, অসুবিধা কিছু নেই। শুধু ইভিএস বা ইমেক, এই কোর্স আমরা ইমেক অনেকটা দেরিতে করেই শুরু করি, তার জন্য আমাদের খুব একটা অসুবিধা হয়নি, ঠিক আছে। তো আমাদের ইভিএসটা আর একটু কম্পিউটার সেকশনটা হয়তো একটু কিছু নোট দেওয়া হয়েছিল, সেগুলো বাদ গেছে। আমরা ইটেকেরও অনেক পোর্শন করিয়েছি। আবার নতুন করে আমি একটা ব্যাচ স্টার্ট করব, ঠিক আছে, যদি সেটা সম্ভাবনাময় জায়গায় থাকে। তো যদি তোমরা নতুন কেউ কিছু অ্যাডমিশন নিতে চাও, ঠিক আছে, তাহলে তোমরা সেক্ষেত্রে কিন্তু এই নাম্বারে, আমি একটি নাম্বার বসে দিচ্ছি, এই নাম্বারে একটু কল করে নিতে পারো, ঠিক আছে। জাস্ট অত্যন্ত মান্থলি ফিজে আমরা পড়াই 6290042543 অথবা 9748860491, ঠিক আছে, 9748860491 অথবা 6290042543, এই নাম্বারে তোমরা একটু কল করে নিতে পারো। এই নাম্বারে কল করে নিয়ে তোমরা অ্যাডমিশন নিতে পারো, কোনো চিন্তার কারণ নেই। আমরা অত্যন্ত মিনিমাম ফিস, যা কল্পনা করাও যায় না, সেই ফিজেতে আমরা পড়াই। মান্থলি ফিস, কোনো রকম কোনো অ্যাডভান্স পেমেন্ট নয়, কোনো রকম কোনো তোমাকে এক্সট্রা কোনো টাকা দিয়ে রেজিস্ট্রেশনের গল্প নেই, এসব কিছু নেই, ঠিক আছে। জাস্ট তুমি যদি, তবে হ্যাঁ, যদি দেরি করবে না, যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে অ্যাডমিশন নিতে পারো। যারা আমার কাছে অলরেডি যারা পড়ছে তাদেরকে তো আমি গাইড করছি, তাদের অলরেডি অনেকটাই বেসিক জিনিসগুলো হয়ে গেছে। তো আবার আমরা নতুন বেসিক জিনিস বা বেসিক টু মডারেট টু টাফ জায়গার দিকে আমরা করিয়ে দেবো, অসুবিধা কিছু নেই। চলো।